নমস্কার। ইংরাজির ক্লাস 10-এর ইংরাজির সিলেবাসের 3rd নম্বর লেসন, যেটা হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, নয়নতারা সেহগালের লেখা। এই টপিকটাকে নিয়ে আজকে পড়ব। আমি ট্রান্সলেশন করে দেবো, বাংলায় ট্রান্সলেশন করে দেবো। তোমরা সেটাকে থ্রোলি শোনো, বোঝো, অ্যান্ড যে আগেকার যে ভিডিওগুলোর মতো, যে টপিকগুলোর মতনই আমরা যে প্রিপোজিশনগুলো আছে সেগুলো থ্রোলি দেখব টেক্সচুয়াল প্রিপোজিশনের জন্য। তো দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, পাসিং অ্যাওয়ে মানে হচ্ছে মৃত্যু। পাসিং অ্যাওয়ে একটা গ্রুপ ভার্ব, পাস অ্যাওয়ে মারা যাওয়া। তো পাসিং অ্যাওয়ে অফ বাপু, হেয়ার বাপু হচ্ছে আমাদের গান্ধীজি, মহাত্মা গান্ধী, তাকে আমরা বাপু বলে জানি। আর এই বাপু নামটা মহাত্মা গান্ধীকে কে দিয়েছিল জানো? জওহরলাল নেহেরু। পণ্ডিত জওহরলাল নেহেরু গান্ধীজিকে বাপু বলে রাখতেন। তো নয়নতারা সেহগাল এই গল্পটা লিখেছেন। তো তিনি একজন ফিমেল, একজন অথরেস, একজন লেখিকা। তো তিনি কি বলছেন সে বিষয়টাকে দেখি। নয়নতারা সেহগাল 1927, নয়নতারা সেহগাল যে 1927 খ্রিস্টাব্দে যার জন্ম। এবার দেখো, এখানে মৃত্যু সম্পর্কে কোনো কিছু দেওয়া নেই। মৃত্যুর যে আদম কবে মৃত্যু হয়েছে বা যিনি এখনো জীবিত আছে কিনা সেটা কিন্তু দেওয়া নেই এখানটায়। তো জন্মটা মনে রাখবো 1927 খ্রিস্টাব্দ। ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স, একজন ভারতীয়, অত্যন্ত ভারতীয় সুন্দর লেখিকা হচ্ছে ইন ইংলিশ টু রিসিভ ওয়াইড রেকগনাইজেশন। একজন খ্যাতি সম্পন্ন, প্রচণ্ড খ্যাতি পেয়েছে, একটা বিখ্যাত একজন লেখিকা হচ্ছে নয়নতারা সেহগাল। আর তিনি হচ্ছে ভারতের প্রথম মহিলা যিনি ইংরেজি লেখালেখি করেছিলেন। হার ফিকশন ডিলস উইথ ইন্ডিয়ানস রেসপন্স টু দ্য ক্রাইসিস ব্রট অ্যাবাউট বাই পলিটিক্যাল চেঞ্জেস। রাজনৈতিক দিকগুলোর পরিবর্তনের ফলে ভারতের যে ক্রাইসিস হয়েছিল, যে একটা দুর্ভিক্ষ বা একটা সংকট তৈরি হয়েছিল, সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কিন্তু তার স্টোরিটা লেখা হয়ে থাকে। ফ্রিকশন মানে এখানে স্টোরি, আর ব্রট অ্যাবাউট মানে কোনো কিছু ঘটা, এগুলো ফ্রেজাল ভার্ব। She won the Sahitya Academy Award in 1986 for her novel Rich Like Us. তার যে একটা বিখ্যাত উপন্যাস আছে রিচ লাইক আস, একটা বিখ্যাত উপন্যাস যেটা 1986 খ্রিস্টাব্দে, যার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তো এটা আমরা নয়নতারা সেহগাল সম্পর্কে শুনলাম। এবার প্রেজেন্ট টেক্সটটা সম্পর্কে শুনব। দ্য টেক্সট ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম নয়নতারা সেহগালস মেমোরিয়ার প্রাইজন অ্যান্ড চকলেট কেক। মানে নয়নতারা সেহগালের যে একটা স্মৃতির, একটা যে স্মৃতিচারণ আছে, একটা যে ছোটোবেলার একটা একটা গল্প যেটা তার মনের মধ্যে আছে, যেটা হচ্ছে প্রাইজন অ্যান্ড চকলেট কেক রিকাউন্ট দ্য ইনসিডেন্ট ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি। যে গল্পটা হচ্ছে মেন, যে গল্পটা হচ্ছে প্রাইজন অ্যান্ড চকলেট কেক। তো সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। সেখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে বর্তমানে যে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এই গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে। সেহগালের যে একটা মেমোরিয়ার যে একটা গল্প আছে, স্টোরি আছে, প্রাইজন অ্যান্ড চকলেট কেক, এখান থেকেই নেওয়া হয়েছে। রিকাউন্ট দ্য ইনসিডেন্ট ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি। আর এই গল্পটা সম্পর্কে কি বলতে চাইছে, তার মেমোরির যে সম্পর্কটা কি বলতে চাইছে, যে মৃত্যু, বাপুর যখন মৃত্যু হয়ে যায়, গান্ধীজি যখন মৃত্যু হয়ে যায়, তারপর যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাটাকেই বলতে চাইছে। ইট ভিভিডলি ডেসক্রাইবস নট অনলি দ্য অথর্স পার্সোনাল সেন্স অফ লস। এটা শুধুমাত্র লেখিকার যে পার্সোনাল যে একটা দুঃখ বা পার্সোনাল যে একটা মরজ, একটা যে দুঃখ, লস, একটা যে হারিয়ে যাওয়া ঘটনা, এটা কিন্তু পার্সোনালভাবে শুধুমাত্র লেখিকারই নয়, ইন দ্য সেন্স
but also the collective grief of the entire nation as the passing away of মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর মৃত্যুর পর গোটা নেশন, গোটা জাতি, মানে গোটা ভারতে যে একটা জাতীয় শোক, সেটাকেই কিন্তু তুলে ধরা যায়। এটা কোনো পার্সোনাল শোক নয়, কোনো ব্যক্তিগত শোক নয়, এটা গোটা ইন্ডিয়ান শোক। তো বোঝা যাচ্ছে যে এখানে একটা বিরাট একটা ইনসিডেন্ট ঘটেছে, যে আমাদের যে প্রিয় লিডার মহাত্মা গান্ধী, তার মৃত্যু ঘটেছে এবং তার মৃত্যুতে গোটা 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 ভারতবর্ষের লোক শোকাহত হয়ে আছে এবং তার যে বিবরণ সেটা এই টেক্সটের মাধ্যমে ফুটে উঠেছে। সো লেটস স্টার্ট। চলো দেখি এবার টেক্সটটা সম্পর্কে কি বলছে। I was having tea at home on the evening of 13th January 1948. 1948 সালে 30শে জানুয়ারি ঠিক সন্ধ্যাবেলাতে আই ওয়াজ হ্যাভিং টি, আমি চা খাচ্ছিলাম, চা পান করছিলাম। এখানে দেখো আই মানে কিন্তু আমি লেখিকা বলতে পারি না। পয়েট এখানে পয়েটে সেখানে নিজের কথা নাও তো বলতে পারে, সেখানে কিন্তু মেনশন এখন অবধি করেননি। তো আমরা আই হিসেবে ন্যারেটর, কথক বা স্পিকারকে আমরা ধরতে পারি। তাহলে আই এখানে স্পিকার বা ন্যারেটরকেই মিনস করবো আমরা। ন্যারেটর যখন সন্ধ্যাবেলাতে চা খাচ্ছিল 1948 সালে 30শে জানুয়ারি, সে যখন চা খাচ্ছিল, when I was called to Birla House by an urgent telephone, সে টেলিফোনের মাধ্যমে, ফোনের মাধ্যমে সে একটা আর্জেন্ট কল পেল। একটা সে কিন্তু ফোন কল পেল যেটা খুবই আর্জেন্ট, খুবই দরকারি, প্রয়োজনীয়। কি সেই আগেকার দিনে টেলিফোন ছিল, সেই যে তারওয়ালা যে পাকানো পাকানো হ্যালো, যে তার পাকানো যে টেলিফোনগুলো ছিল সেই কথাই বলছে। মানে তখন তো অতটা ফোনের যুগ ছিল না, তো সেই তার লাগানো যে ফোনগুলো, সেইগুলোর কথাই বলছে। সো টেলিফোনের মাধ্যমে সে কিন্তু একটা সংবাদ পেয়েছে, সে একটা আর্জেন্ট কল কিন্তু পেয়েছে যখন সে চা খাচ্ছিল। গান্ধীজি হ্যাড বিন শুট অন হিজ ওয়ে টু প্রেয়ার মিটিং, সে যখন প্রার্থনা সভার থেকে যখন আসছিল, প্রার্থনা সভা, তখন গান্ধীজিকে শ্যুট করা হয়েছে, গুলি করা হয়েছে। আই ওয়াজ নাম্ব, নাম্ব মানে কি সাইলেন্স হয়ে যাওয়া, চুপচাপ হয়ে যাওয়া, হতবাক হয়ে যাওয়া, অবাক হয়ে যাওয়া। উইথ শক, যেন একটা হঠাৎ করে একটা শক পেল, যে হঠাৎ করে শক পেলে যেমন সে চুপচাপ হয়ে যায়, একটা যে তার মনের মধ্যে যে একটা গোমড়া ভাব চলে আসে, সেই কথাটার মানেই বলছে নাম্ব। শক অ্যাজ আই গট ইনটু দ্য কার, আর ঠিক সেই মুহূর্তে আমি কারে উঠে পড়লাম, গাড়িতে উঠে পড়লাম। মানে খবরটা পেয়ে সঙ্গে সঙ্গে আমি গাড়িতে উঠে পড়লাম যে গান্ধীজিকে গুলি করা হয়েছে। এই চাটা খাওয়া বাদ দিয়ে তখন আমি একদম গাড়িতে উঠে পড়লাম। ঠিক আছে, তো নেক্সট দেখো। অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজিজ রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি, সে বিড়লা হাউসে গান্ধীজির যত রিলেটিভস আছে, যত আত্মীয় স্বজন আছে, যত অনুসরণকারীরা আছে, যত ফলোয়ার্স আছে, সবাই কিন্তু এক জায়গাতে দাঁড়িয়ে আছে গান্ধীজির ওই ডেড বডিটার চারিপাশে, গান্ধীজির ডেড বডিটার ঘিরে কিন্তু দাঁড়িয়ে আছে। তো এখান থেকে আমরা কিছু প্রশ্ন দেখতে পারি যে কখন গান্ধীজির মৃত্যুর খবরটা ন্যারেটর পেয়েছিলেন। ইন দ্য ইভিনিং 13th জানুয়ারি 1948। আর খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গেই লেখিকা অ্যাক্টিভিটিস কেমন ছিল, লেখিকা একদম চুপচাপ হয়ে গিয়েছিল, নাম্ব হয়ে গিয়েছিল, এবং সে সঙ্গে সঙ্গেই গাড়িতে উঠে পড়েছিল যে বিড়লা হাউসে যাবে। আর একটা কলটা কোথা থেকে এসেছিল, বিড়লা হাউস থেকে। এবার তারপরে দেখা যাচ্ছে যে বিড়লা হাউসে পৌঁছানোর পর দেখা যাচ্ছে যে বিড়লা হাউসে গান্ধীজির যত রিলেটিভস আছে, যত আত্মীয় স্বজন, যত পরিবার, যত ফলোয়ার্স আছে, সবাই কিন্তু গ্যাদার্ড করে রয়েছে। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজির বিটেড হিজ লাস্ট, গান্ধী যখন শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করছেন তখন কিন্তু একটা নিস্তব্ধতার কিন্তু পরিবেশ তৈরি হয়েছে। ওয়ার্ড অফ বাপুজি's ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড মানে হচ্ছে বাতাসের দ্বারা যেমন আগুন যখন
মানে প্রসারিত হয়ে যায়, তো গান্ধীজির মৃত্যুর খবরটাও কিন্তু সঙ্গে সঙ্গে যেন দিল্লি অবধি পৌঁছে গেল। মানে গোটা দিল্লিতে একদম আগুনের দাবানলের মতন কিন্তু একদম মানে ওই সংবাদটা ছড়িয়ে গেল। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। মানে দুঃখী যে জনতার ভিড়, মানুষ এবং মহিলাদের যে ভিড়, সেগুলো কিন্তু বিড়লা হাউসে গ্যাদার্ড হয়ে আছে, ভিড় করে রয়েছে একসাথে। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেস। মানে প্রত্যেকটা জানলা থেকে কিন্তু একটাই মুখ দেখতে পাওয়া যাবে, একটাই মাথা দেখতে পাওয়া যাবে, যে বাদামি কালারের সব ব্লার ফেস, একদম সে বিবর্ণ টাইপের মুখ হয়ে দাঁড়িয়ে রয়েছে। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা একটাও কিন্তু কোনো সাউন্ড করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সেখানে একটা অস্বাভাবিক একটা নিস্তব্ধতা ছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। এটা যেন মনে হচ্ছিল যে সময়টা কিছু টাইমের জন্য থেমে গেছে, সময়টা যেন আর চলছে না। কারণ আমাদের এত বিলাভিড লিডার মারা গিয়েছে, হঠাৎ তাকে শ্যুট করা হয়েছে, এবং গোটা এই যে খবরটা গোটা দেশবাসীর মনে একটা বিরাট একটা ছাপ ফেলেছে। সবাই সবাই চুপচাপ হয়ে গেছে, পরিবেশ চুপচাপ হয়ে গিয়েছে, আত্মীয় স্বজন থেকে শুরু করে যত ফলোয়ার্স আছে সবাই ভিড় করে এসেছে গান্ধীজিকে দেখবার জন্য। তো একটা মর্মান্তিক একটা শোকাগ্রস্ত ইনসিডেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো তারপরে প্যারাটা দেখো, দ্য পিপুল ওয়ার টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিগিনিং। মানুষজন এতটাই বেশি হতবাক হয়েছিল, এতটাই বেশি শোকাগ্রস্ত হয়েছিল যে তারা প্রথমে কিছু বলতেই পারছিল না। স্টার্ন মানে হচ্ছে এখানটাতে অবাক হয়ে যাওয়া, মানে সেন্সলেস হয়ে যাওয়া টাইপের, যে আমি কথা বলার মতো মুহূর্তে নাই, বা কথা বলার মতন আমি মাইন্ডে নেই, এই যে সিচুয়েশনটা সেটাকেই বলছে স্টান্ড। তো প্রথমে মানুষজন কিন্তু স্টান্ড হয়ে গিয়েছিল কিছু বলার জন্য, কিছু বলতেই পারেনি। ল্যাটার দে ক্লামার্ড ওয়াইডলি। ক্লামার্ড মানে হচ্ছে ডিম্যান্ড করা, বা একদম সেই জোরে চিৎকার করা। তারপর আস্তে আস্তে তারা পরবর্তী ক্ষেত্রে কি, তারা অনেক মানে অনেক বিক্ষোভ করতে লাগলো, তারা প্রচণ্ড কান্নাকাটি করতে লাগলো, বিক্ষোভ করতে লাগলো। শাউটিং অ্যান্ড ক্রাইং, চিৎকার করে কান্নাকাটি করে তারা কিন্তু বিক্ষোভ করতে লাগলো। দে জসেল ওয়ান আনাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। তারা একে অপরকে ধাক্কাধাক্কি করতে শুরু করলো, যে দরজাটাকে ভেঙে দিয়ে জোরে প্রবেশ করবে গান্ধীজিকে দেখবার জন্য আর কি। তারা একে অপরকে ধাক্কাধাক্কি করতে শুরু করলো। জসেল মানে হচ্ছে ধাক্কাধাক্কি করা। দে ক্লেমড এ লিটিল, তারা চুপচাপ ছিল, দে শান্ত ছিল। when it was announced that they would be allowed to see গান্ধীজি's before the funeral. funeral মানে হচ্ছে সৎকার্য করা, ওই যে পুড়িয়ে দেওয়ার যে ব্যাপারটা, যে অন্তিম অন্ত্যেষ্টিকরণ যে প্রক্রিয়াটা, সেটাকে কথা বলছে। তো তখন ভিড়টা একটু থামলো বা একটু চুপচাপটা হলো যখন তারা শুনতে পেলো যেটা ঘোষণা করা হলো, মানে গান্ধীজিকে পোড়ানোর আগে, গান্ধীজিকে দাহ করার আগে গান্ধীজির বডিটাকে দেখতে দেওয়া হবে সবাইকে, প্রত্যেকেই কিন্তু অনুমতি পাবে। তো এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে গান্ধীজির শোকে মানুষজনের অবস্থা কেমন ছিল, যে তারা স্টান্ড হয়ে গিয়েছিল, প্রথমত কিছুই বলতে পারছিল না, তারপর আস্তে আস্তে তারা চিৎকার চেঁচামেচি করতে লাগলো, একে অপরকে ধাক্কাধাক্কি করতে লাগলো যে গান্ধীজিকে দেখবার জন্য। কিন্তু ফাইনালি যখন তারা শুনতে পেলো, একটা অ্যানাউন্সমেন্ট হলো যে গান্ধীজিকে তারা সবাই দেখতে পাবে, তখন তারা একটু চুপচাপ হলো। তারপরে দেখো, when one is faced with the shock of a loved one's death, যখন কোনো একটা প্রিয় মানুষের যখন মৃত্যু হয়, যখন কোনো একটা প্রিয় মানুষের মৃত্যু হয়, one whimpers, একজন সে আছড়ে আছড়ে কাঁদে, মানে সে পড়ে পড়ে কাঁদে বলে না, এক একজনে যখন দেখবা খুব বিলাভিড বা মানে কাছের কেউ যখন মারা যায়, পরিবারের হোক, কাছের কোনো বন্ধু বান্ধব হোক, আত্মীয় স্বজন হোক, যখন মারা যায়, তখন যেন তাদের দুঃখটা, গ্রিভনেসটা তারা যেন সহ্য করতে পারে না। এরকমই সিচুয়েশন কিন্তু গান্ধীজির ফলোয়ারদের সাথে হয়েছিল, যে তাদের মধ্যে সেই ক্ষমতাটাই ছিল না যে তারা সহ্য করবে, তাই হুইম্পার্স হয়ে গিয়েছিল, তারা আছড়ে আছড়ে পড়ে পড়ে কাঁদছিল। হোয়াট উইল বিকাম অফ মি,
নাও দ্যাট হি হ্যাজ লেফট মি। এখন আমার কি হবে? ন্যারেটার এখানে, এই যে প্রথমেই বলেছিলাম স্পিকার বা ন্যারেটার এখানে নিজেকে প্রশ্ন করছে আর কান্নাকাটি করছে যে এবার আমার কি হবে, সে তো আমাকে ছেড়ে চলে গিয়েছে। ন্যারেটারের এবার কি হবে? গান্ধীজি তোকে ছেড়ে চলে গিয়েছে। দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপুল। মর্নিং মানে হচ্ছে যারা কান্নাকাটি করছে, বিলাপগ্রস্ত মানুষ। একটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সবার মধ্যেই কিন্তু এসেছিল যে এবার তাদের কি হবে। তাদের বিলাভিড লিডার কিন্তু মারা গিয়েছে, তাদের পাশে আর নেই, তাদের ছেড়ে চলে গিয়েছে। তো এই প্রশ্নটা সবার মধ্যে কিন্তু আসছে। দে লুকড লাইক লস্ট চিলড্রেন। তাদেরকে ঠিক যেন দেখে মনে হচ্ছে যে হারিয়ে যাওয়া শিশু, যে তাদের মা বাবার কাছ থেকে তারা হারিয়ে গিয়েছে। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট। আমরা যারাই বসে আছি আমাদের প্রত্যেকেরই মনে কিন্তু, অনেকের মনেই কিন্তু এই প্রশ্নটা কিন্তু জেগেছে যে এবার আমাদের কি হবে। আমরা প্রত্যেকে কিন্তু পিতাহারা সন্তান হয়ে গেছি। গান্ধীজি তো জাতির জনক ছিল না, যার এক ডাকে গোটা ভারতবর্ষের লোক তার পিছনে হেঁটেছিল। তো সেই রকম একটা মানুষের মৃত্যু স্বাভাবিকভাবেই সমস্ত মানুষকেই কিন্তু একটা দুঃখিত করবে। স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং। আর এটা একটা শক টাইপের এবং আনবিলিভিং। এবং আনবিলিভিং মানে কি, যেটা হচ্ছে অবিশ্বাসীয়। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট। আমরা খবরের মাধ্যমে শুনেছি, ব্রডকাস্ট মিন্স খবর। আমরা খবরের মাধ্যমে শুনেছি টেলিং দ্য পিপুল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। আমরা খবরের মাধ্যমে শুনেছি যে তারা বলছিল যে আমাদের বাপু বা গান্ধীজি আর নেই, তিনি মারা গিয়েছেন। আর এই খবরটাই কিন্তু ন্যারেটার বা স্পিকার সে ফোন কলের মাধ্যমে পেয়েছিল বিড়লা হাউস থেকে। আর ইনস্ট্যান্ট সে কিন্তু গাড়িতে করে চলে গিয়েছিল বিড়লা হাউসে। আর এই গোটা খবরটা দিল্লিতে আগুনের মতন ছড়িয়ে গিয়েছিল। এটা হচ্ছে ইউনিট 1-এর পড়া। এটার মধ্যে আমি সমস্ত রকম ট্রান্সলেশন করে দিলাম এবং এখান থেকে কি সম্ভাবনার কোশ্চেন আসতে পারে সেগুলোকে নিয়েও আমি বলে দিলাম। তো তোমরা এটাকে খুঁটিনাটি পড়বে এবং স্পেশালি আমি বারবার বলছি এখান দিয়ে কিন্তু প্রচুর 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 প্রিপোজিশন আর্টিকেল কিন্তু আমরা পাবো। সেগুলো কিন্তু থ্রোলি আমাদেরকে এক কথায় মুখস্থ করে না, বারবার বারবার প্র্যাকটিস করে মুখস্থ করে না, যাতে এখান থেকে একটা প্রিপারেশন যাতে না হারায়, একটাও যাতে না পারার মতো হয়, এরকম যেন না ছেড়ে আসো। আমি বারবার বলছি কিন্তু এখন দেখছি এর কিছু টেস্ট পেপার ফলো করলে বা কোশ্চেন ব্যাংক ফলো করে দেখতে পাচ্ছি এখন ক্লাস 9-এও টেক্সচুয়াল যে প্রিপোজিশন আছে ক্লাস 10-এর সিলেবাস থেকে সেগুলো দিয়ে দিচ্ছে। মানে বুঝতে পারছো যে প্রিপোজিশনের ডিম্যান্ড ঠিক কতটা। বিশেষ করে টেক্সচুয়ালের যে গ্রামার ভিত্তিক প্রিপোজিশনের কথা যদি বলি আমি, তো টেক্সটটায় কিন্তু খুঁটিনাটি পড়তে হবে। তো এই ভিডিওর মাধ্যমে আমি সেগুলোকে ক্লিয়ার করে বলে দিলাম। তো ভিডিও এই পাসিং অ্যাওয়ে অফ বাপু এই সম্পর্কে তোমাদের যদি কোনো অসুবিধা থাকে, কোনো জায়গায় যদি বুঝতে প্রবলেম হয়, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর পরবর্তী ভিডিওতে আমি নেক্সট ইউনিটটাকে নিয়ে আলোচনা করব।